তা প্রেমিকাকে উপহার কি দেবে? খেজুর? নুহার স্যান্ডেলটা ছুঁড়ে মারল পলাশের দিকে। পলাশ ঘাড় একটু সরিয়ে নিল, তাই স্যান্ডেল গায়ে লাগলো না। শিহাব হাসি থামাতে পারছে না, কোনো মতে নিজেকে সামলে বলল, তুই কিন্তু ভুলও নিজের পেটের খেজুর দিতে যাস না। তোর উপন্যাসের নায়িকা উপন্যাস থেকে বেরিয়ে উষ্টা মারবে। এর থেকে বরং আমি তোকে 1 কেজি খেজুর কিনে দেবো। নুহাস উঠে তার মারতে যাবে, এমন সময় নিজেকে আটকে নিল সে। মোটা মামার দোকানের সামনে এসে থামলো রাইসা। রিক্সা থেকে নামলো সে। এদিকটায় মেয়েদের আনাগোনা কম, তারা পকেট গেটে খুব একটা আসে না। অথচ রাইসা এলো, সে মোটা মামার দোকান খুঁজে খুঁজে এলো। নুহা, শিহাব এবং পলাশ কৌতূহল ভরে তার কাজকর্ম দেখছে। তখনই তাদের সাথে চোখাচোখি হলো। রাইসা তাদের দিকে এগিয়ে এলো, তাকে চিন্তিত লাগছে। সে নুহাসদের কাছে এসে শুধালো, ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছো রাইসা? নুহাসের প্রশ্নের উত্তর দিল না রাইসা, উল্টো প্রশ্ন করলো, আচ্ছা, অয়ন ভাইকে আমাকে ফার্ম থেকে বের করে দিয়েছেন? উনি বলেছেন আগামী 3 দিন অফিসে না যেতে। কেন? কথাটা শুনে নুহাস ঠোঁট চেপে হাসলো। শিহাব অবশ্য উত্তরটা দিল, কিন্তু একটু পেঁচিয়ে। তোমার অয়ন ভাইয়ের উইকেট ডাউন, তাই তিনি অফিসের সবাইকে গণছুটি দিয়েছে। রানিও না। রাইসা অবুজের মতো চেয়ে রইল। এই পাগল কিসামের লোকেরা কি বলে আর কি করে কিছুই বোঝে না সে। যাক, চাকরিটা যাচ্ছে না, এটাই স্বস্তি। প্রাপ্তিদের ঘরে জানালা দিয়ে বাতাস ঢুকছে, ঠান্ডা লাগছে। প্রাপ্তির গায়ে অয়নের একটা জ্যাকেটটা অনেক বড়, হাতা গড়িয়ে পড়ছে, গুটিয়ে রাখতে হচ্ছে। শীত তবুও মানছে না। অয়ন বিছানাতে বসে কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করছে, অপেক্ষা করছে প্রাপ্তির পড়া কখন শেষ হবে। প্রাপ্তির ঘুম পাচ্ছে। শীতকালে এই একটা সমস্যা, শীতে ঘুম পায় শুধু, আর পড়তে পারছে না প্রাপ্তি। তাই বইটা বন্ধ করে দিল। বইটা বন্ধ করে হাত টানা দিতেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো। তার বর নামক পুরুষটি তাকে পাজা কোলে তুলে নিয়েছে। সে ভীষণভাবে চমকে উঠল। একই একজন পুরুষের সাথে তাকে দিনরাত থাকতে হচ্ছে। পুরুষটি ভদ্র হলেও হতো, কিন্তু পুরুষটি নিতান্তই বেপরোয়া, নির্লজ্জ। প্রাপ্তি তাকে অবাক করে শুধালো, করছেনটা কি? রাত বিরাতে কি ভীমরতি হয়েছে? অয়ন তার হাউকাওয়ের কোনো উত্তর দিল না। তার লম্বা লম্বা পা ফেলে ছোট বিছানাটার কাছে গেল। সুন্দর তাকে বিছানায় শুয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। প্রাপ্তি তাকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো। কিল ধাক্কা সব অস্ত্রের প্রয়োগ করলেও অয়ন নির্বিকার। সে এক বিন্দু নড়ল না, বরং প্রাপ্তির নাকে কামড় দিয়ে বলল, কি হয়েছে? এমন তিরিং বিরিং করতেছো কেন? নাকটা হাত দিয়ে ঢেকে রাগী স্বরে প্রাপ্তি উত্তর দিল। আহ, আপনি আমাকে সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? ছাড়ুন। অয়ন ফিচেল হেসে টুপ করে একটা চুমু খেলো প্রাপ্তির ঠোঁটে। তারপর রক্তিম বিমূঢ় ভ্রান্ত মুখকে উপেক্ষা করে বলল, নো ছাড়াছাড়ি অভ্যাস করো না ভালোবাসা। তোমাকে এখন থেকে আমার বুকের মধ্যেই থাকতে হবে। আমার স্পর্শ, গন্ধ এভাবেই তোমাকে ঘিরে থাকবে। প্রাপ্তি ছটফটানি থামিয়ে দিল। অয়নের গায়ের গন্ধ নাকে বিচ্ছে। গন্ধটা প্রাপ্তির ভালো লাগে। প্রাপ্তি মুখখানা একটু এগিয়ে নিয়ে অয়নের বুকে নাক ঘষল। প্রাপ্তির এমন কাজে অয়ন গাঢ় স্বরে বলে উঠল। কি করছে ভালোবাসা? প্রাপ্তি আনমনে বলল, আপনার গায়ের গন্ধটা ভালো লাগে। তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? কি করছি? ইউ আর সিরিয়াসিং মি। অয়নের এমন বেলেহাজ কথায় প্রাপ্তি বেকুবের মতো চাইল। ভ্রু কুচকে বলল, আপনি খুবই অভদ্র। ইউ হ্যাভ নো আইডিয়া ভালোবাসা। এর জন্য ওয়ার্নিং দিচ্ছে, ডোন্ট টেস্ট মাই প্যাশনস। অভদ্রতার নমুনা দেখালে ক্লাসে যাওয়া লাগবে না। প্রাপ্তি তড়িৎ গতিতে মুখ চেপে ধরল অয়নের। এই লোক যে আরো দুষ্টু দুষ্টু অসভ্য মার্কা কথা বলতে পারে তাকে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। এই লোকের মুখে বিনা ব্রেকের ট্রেন আর জিহবা বেলাগাম ঘোড়া। অয়ন হাসছে, তার হাসি হাতের উল্টা পাশ থেকে অনুভূত হচ্ছে। প্রাপ্তির আপাত দৃষ্টিতে রাগ হওয়ার কথা, অথচ তার রাগ হচ্ছে না। অয়নের বিষণ্ণ অথচ আবেগী চোখের সাথে দৃষ্টি বিনিময় হতেই তার সারা শরীরময় লজ্জা ঘিরে ধরেছে, এক অদ্ভুত লজ্জা। অথচ এমনটা হবার কথা নয়। প্রাপ্তির বিয়ে হয়েছে 2 দিন, এই মানুষটার সাথে তার জীবন জড়িয়েছে 2 দিন, অথচ তার মধ্যে ব্যাপক একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের কোনো ব্যাখ্যা নেই প্রাপ্তির কাছে। অয়নকে আর তার অসহ্য তার প্রতি বিরক্ত আসছে না। প্রাপ্তির নিজস্ব স্বভাব অনুযায়ী অয়নকে একটা ঘুষি মারায় যুক্তিযুক্ত, অথচ সে ঘুষি মারার বদলে লজ্জায় আহত হচ্ছে। কি একটা অবস্থা! অয়ন তার হাতে হুট করে ঠোঁট ছোঁয়ালো। উষ্ণ ওষ্ঠের স্পর্শে কেঁপে উঠল প্রাপ্তি। কড়াভাবে চোখ দেখাতে চাইল, কিন্তু অয়ন তখনও হাসছে। প্রাপ্তি কঠিন গলায় বলল, হাসছেন কেন? এমনি। এমনি পাগলরা হাসে। আমি তো পাগলই, শুধু তোমার জন্য। উফ, কি উফ? সারাক্ষণ শুধু অসভ্যতামি। আমার সকল অভদ্রতা
অসভ্যতা, দুষ্টুমি তোমাদের সীমাবদ্ধ। কি নির্লিপ্ত স্বীকারোক্তি। প্রাপ্তি চুপ হয়ে গেল। নিজের মনস্থিতি বোঝার চেষ্টা করলো। তার কেন যেন অয়নের কথায় আনন্দ লাগছে। সেই আনন্দ জলোচ্ছ্বাসের মতো ঢেউ তুলছে বুকের ভেতর। প্রাপ্তি চোখ নামিয়ে নিল। মুখখানা অয়নের বলিষ্ঠ বুকে ঠেকিয়ে বলল, ঘুমোতে দিন। ঘুমাতে দিলে আমি কি পাবো? প্রাপ্তি মাথাটা তুলে থুতনি ঠেকালো অয়নের বুকে। এক হাত দিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আপনাকে একটা কিটক্যাট খাওয়াবো। আমি তো অন্য কিছু চাই। কি? প্রাপ্তির গোল গোল বিস্মিত চোখ জোড়াকে উপেক্ষা করে তার ঠোঁটে গভীর চুমু খেল অয়ন। প্রাপ্তির শরীরে একটা ঝাঁকুনি দিল, যেন বুকের ভেতরটা উত্তেজনায় ফেটে যাবার জোগাড় হলো। অয়ন তার ঠোঁট ছেড়ে তাকে বুকের সাথে মিশিয়ে বলল। এবার ঘুমাও। প্রাপ্তি পলক ফেললো। 2-3 বার অনুভব করলো সেই নিজেকে একটা চোরাবালিতে জড়িয়ে ফেলেছে। ভালোবাসা নামক চোরাবালি। চোরাবালিটা তাকে নিজের গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। একটা সময় নিজের সাথে মিশিয়ে ফেলবে। ছটফট করতে চাইলে হয়তো মুক্তি পাওয়া যাবে। অয়ন নামক মানুষটা হয়তো হাসি মুখে তাকে মুক্ত করে দিবে, অথচ প্রাপ্তি মুক্তি চায় না। দুদিনই বদভ্যাস হয়ে গেছে অয়ন তার। প্রাপ্তি কখনোই আটপৌরে বাঙালি মেয়ে ছিল না। বিবাহ, প্রেম, ভালোবাসা তার কাছে নিতান্তই তুচ্ছ ব্যাপার। তার জীবনে এগুলোর স্থান নগণ্য। সেই ভালোবাসা চায় না। যেখানে নিজের বাবার কাছ থেকে প্রতিনিয়ত অবজ্ঞা ভরা দৃষ্টির মুখোমুখি হয়েছে, সেখানে অন্য এক পুরুষের কাছে ভালোবাসা পাবার আশা করাটা নিতান্তই বোকামি। অনুরূপভাবে সে তার মার মতো ভালোবাসাও চায়নি। জমশেদ মজুমদার অসম্ভব ভালোবাসে মনিরাকে। রাতে মনিরার মাথায় তেল দিয়ে দিবে, বেনি করে দিবে। কখনো ভালো কিছু খেলে স্ত্রীর জন্য নিয়ে আসবে। আহ্লাদি ভালোবাসা। অথচ এই আহ্লাদি ভালোবাসার মাঝে একটা জিনিসের প্রচণ্ড অভাব। সেই অভাবটা সম্মানের। সম্মান না থাকলে ভালোবাসাও দুধ চিনি ছাড়া চায়ের মতো পানসে। আহ্লাদ হয়ে যায় বিরক্তি। অবশ্য মুনিরার মতো নারী যারা কিনা স্বপ্নগুলো কুয়োর আকাশের মতো সংকীর্ণ, তার পক্ষে এই পানসে আহ্লাদি ভালোবাসাও মাথার মুকুট। প্রাপ্তি তার মায়ের মতো নয়। সে এক আকাশ সমান স্বপ্ন নিয়ে বাঁচে। তার উচ্চাকাঙ্ক্ষা এভারেস্ট থেকেও সুউচ্চ। সুতরাং তার মতো নারীর পক্ষে আহ্লাদি ভালোবাসায় গলে যাওয়া লজ্জাজনক। অথচ সে গলছে। সে অয়নের ভালোবাসাগুলোকে শুধু উপভোগ করছে না, বরং আনন্দিত হচ্ছে। সেই সাথে একটা চাপা ভয় তাকে ঘিরে ধরছে। কতদিন এই ভালোবাসা টেকসই হবে? এই ভালোবাসার জোয়ার তাকে লক্ষ্যচ্যুত না করে, সংসারের মোহ নিজেকে না হারিয়ে ফেলে। চিন্তার মেঘ ঘন হতে একটা ভারী স্বর কানে আসলো। ঘুমাবি ঘুমাবি বলে লাফাচ্ছিলে, ঘুমাচ্ছ না কেন? প্রাপ্তি উত্তর দিল না। মুখটা অয়নের বুকে গুজে শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। মনের ভেতর দ্বিধায় বড্ড কলহ করছে। এই কলহ থেকে নিস্তার পাবার উপায় কি? আদৌ উপায় আছে? পৌষের শেষের দিকে অতর্কিতে তাপমাত্রা কমে গেল। শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে ধরণী। গাছের শুকনো পাতাগুলো মলিন হয়ে মাটিতে ধরছে। তাপমাত্রা এখন 13 ডিগ্রি। গ্রামাঞ্চল বিধায় শীতটা একটু বেশি। সকালবেলা অনেক কষ্টে চোখ মেলল প্রাপ্তি। অয়ন পাশে নেই, জায়গাটা ঠান্ডা। চোখ ঘুরিয়ে খুঁজলো মানুষটাকে। ঘরেই নেই সে। প্রাপ্তিদের ছোট্ট ঘরে কোনো ঘড়ি নেই। মোবাইল হাতড়ে সময়টা একবার দেখলো প্রাপ্তি। বাজে 9:25। 9:40-এ ক্লাস। ধাত্তারি শব্দটা বলে উঠে বসলো প্রাপ্তি। কোনো মতে হাত মুখ ধুলো। লাগেজ এখনো গুছানো হয়নি। এলোমেলো করে বের করলো কাপড়ের তোলা। সেট মিলিয়ে পরার সময় নেই একেবারে। একটা সেটের জামা পরলো, তার একটা সেটের পাজামা। সোয়েটার লাগেজে নেই, শীতে গায়ে কাটা দিচ্ছে। স্বামী নামক প্রাণের ওয়ার্ড্রপ থেকে একটা হুডি বের করে পরলো। অন্য আরেক সেটের ওড়না কোনো মতে গলায় পেঁচালো। চুলগুলো কাকের বাসার মতো হয়ে আছে, কিন্তু প্রাপ্তির কুছ পরোয়া নেই। ঘর থেকে বের হতে যাবে, তখনই নাস্তা নিয়ে অয়ন ঢুকলো। মৃদু হেসে বলল, ভালোবাসা উঠে গেছ? শুধু উঠিনি, ছুটছি। বলেই ছুট দিতে যাবে, অমনি তার ব্যাগের ফিতা টেনে ধরলো অয়ন। টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল প্রাপ্তি। চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে বলল, কি? তুমি এভাবে ছুটছ? হ্যাঁ। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেললো। ঘড়িতে বাজে 9:35। সে দ্রুত লাগেজ থেকে একটা সেট মিলানো সালোয়ার কামিজ বের করে পরল। ড্রেস বদলে এটা পড়ো। পাগল, আমার ক্লাস আছে। তাহলে দ্রুত বদলাও, তারপর নাস্তা করবে। আমার ক্লাস মিস হবে। ফাজলামো করছেন কেন আপনি? প্রাপ্তির গলায় জোর বাড়ালো। বিরক্তি গলে পড়ছে কণ্ঠে, কিন্তু অয়ন শান্ত। তার দৃষ্টি অবিচল। খুব শান্ত স্বরে বলল, আমার কথা না শুনলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। ডিসিশন তোমার। মামা বাড়ি আবদার? না, আমার বাড়ির আবদার। অয়ন এখনো শক্ত হাতে ব্যাগের ফিতা ধরে আছে। প্রাপ্তি টানাটানি করলে ব্যাগের ফিতা শহীদ হবে, তাই বাধ্য হয়ে অয়নের স্বৈরাচারিতা মানতে হলো। সে ঝটপট জামা পাল্টে ফেললো। বাথরুম থেকে বেরিয়ে পড়ল, ঠান্ডা লাগছে আমার। হুডি কি পরবো নাকি না? ওইটা তোমার অধিকার। যা আমার তাই তোমার। আমাকে পড়লেও মানা করবো না। অসহ্য। অয়ন নির্লজ্জের মতো হাসলো। একটা চিরুনি কোন এক কালে এই মেয়েটার জন্য কিনেছিল, ভাগ্যে সেটা ফেলেনি। প্রাপ্তিকে ঘুরিয়ে সেই চিরুনি দিয়ে যত্নের সাথে তার চুল আশ্রয় দিল। প্রাপ্তি অস্থির হয়ে যাচ্ছে।
কিন্তু অয়নের সেদিকে মাথা ব্যথা নেই, চুলে বেনি করে দিয়ে বলল, আমার ভালোবাসাকে পরিপাটি কি সুন্দর লাগে। অপরিপাটি আমাকে বুঝি ভালো লাগে না? প্রাপ্তির কণ্ঠে নীরব অভিমান ছিল যেন। অয়ন মৃদু হেসে তার গাল হালকা করে টিপে বলল, ওই গানটা শুনেছ? তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো। প্রাপ্তি মাথা দোলালো। সে শুনেছে। অয়ন আবারও হাসলো, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি আমার পুতুল, তোমাকে সারা জীবন এভাবেই সাজাতে চাই। নার্সিসিস্ট ট্যাগ তুমি দিতেই পারো, কিন্তু নিজের মানুষকে সাজানো অপরাধ নয় বলেই জানি আমি। তাহলে সেই অধিকারটা আমারও আছে। আমি আগা থেকে গোড়া পুরোটাই তোমার, এখন বাকিটা বুঝে নাও। প্রাপ্তি বাধ্য হয়ে নাস্তা করলো। যেই মেয়ে ক্লাসে কখনোই লেট করে না, সেই প্রাপ্তি আজ লেটে ক্লাসে ঢুকবে। অয়ন নিজের মোটরসাইকেলে করে নেবার প্রস্তাব দিলে সে না করে দিল, সে যাবে না। ফলে বাধ্য হয়ে একটা রিক্সা ঠিক করে দিল অয়ন। কিন্তু বউকে তো আর একা ছাড়া যায় না, তাই বাইক নিয়ে ঠিক পিছু পিছু গেল। প্রাপ্তি 10 মিনিট দেরিতে ক্লাসে এলো। ট্রিপলি কোর্স টিচার করা নন, নাম আসগর আলী, কুয়েটে নিতান্ত অমায়িক স্যারদের একজন তিনি। ফলে প্রাপ্তির ক্লাসে ঢোকা খুব প্যারা হলো না। ভাগ্যবশত সে বসলো রাইসার পাশে। এতদিন পর প্রাপ্তিকে দেখে রাইসা অবাক হলো, অনেক প্রশ্ন করতে চাইলো, কিন্তু প্রশ্নের কতটা উত্তর পাবে সেটা জানা নেই। প্রাপ্তি ক্লাসের ভাঁজ পাচ্ছে না। এই কদিনে 2টা নতুন চ্যাপ্টার শেষ হয়ে গেছে, পরীক্ষাও হয়েছে হয়তো। কাউকে জিজ্ঞাসা করলে তারা কতটুকু তাকে সাহায্য করবে তার ঠিক নেই। এর মধ্যেই রাইসা একটা খাতা এগিয়ে দিল, ওখানে লেখা, আমার কাছে নোট আছে। স্যার কোনো সিটি নেননি, শুধু একটা অ্যাসাইনমেন্ট ছিল। আজ বিকেলে জমা, খাতার ভেতর আছে, দেখে দেখে তুলে ফেলো। প্রাপ্তি এক পলক চাইলো রাইসার দিকে, মুখে কিছু বলল না, শুধু ছোট করে লিখলো। ওকে। রাইসা ঠোঁট প্রসারিত হলো। সে খাতাটা নিজের কাছে নিয়ে ট্যুরে যাচ্ছ তো? লিখলো। প্রাপ্তির দিকে এগিয়ে দিতে প্রাপ্তি একটু ভেবে বলল। কোন ট্যুর? রাইসা উত্তরে লিখলো। সুন্দরবন। প্রাপ্তি একটু থেমে লিখলো। রাইসা এবার অনেক সাহস করে লিখলো। আমরা আবার বন্ধু হতে পারি না প্রাপ্তি? প্রাপ্তি পড়লো ঠিকই, কিন্তু উত্তর দিল না। সে খাতাটা ফিরিয়ে দিল রাইসার দিকে। রাইসার মুখ মলিন হয়ে গেল, দীর্ঘশ্বাস ফেললো। ভাঙা কাজ জোড়া লাগে না, সহজে লাগলেও তার লাগ থেকে যায়। বন্ধুত্বগুলো কাছের মতো, একবার ভেঙে গেলে অভিমানের হাতুড়িতে জুড়তে চায় না, জুড়লেও তার চিহ্ন ঠিক থেকে যায়। ক্লাসের ব্রেকে ট্যুর নিয়ে নানাবিধ আলাপ আলোচনা চলছে অয়নদের ক্লাসে। সুন্দরবন ট্যুর নিয়ে উৎসাহ অতিমাত্রায় যেন, অথচ ক্লাসের অতি উৎসাহী ছেলেটা তার নতুন সংসার জীবন গুছাতেই ব্যস্ত। সে নোট করছে ঠিক কি কি কিনতে হবে নিজের সংসারের জন্য। একটা ফ্রিজ লাগবে, একটা ওভেন, কিছু পাতিল লাগবে, আর সবচেয়ে বেশি দরকারি একটা রাইস কুকার। কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে খুব অল্প। নতুন অফিস গৃহ সাজাতেই তার বেশিরভাগ টাকা শেষ হয়ে গেছে। বিয়েতেও সম্পূর্ণ খরচ নিজে থেকে বহন করেছে সে। এখন অ্যাকাউন্টে 17,000 টাকা রয়েছে। অতি দ্রুত কিছু কাজ শেষ করতে হবে, তাহলে টাকা আসবে। এরই মধ্যে নুহাস ছো মেরে তার মোবাইলটা নিজের কাছে নিয়ে নিল। অয়ন বিরক্তি নিয়ে শুধালো, কি? মোবাইলে আঠার মতো থোবরা চিপকে না রেখে সুন্দরবন ট্যুর প্ল্যান বল। অয়ন গা এলিয়ে দিল, খুব নির্লিপ্ত ভাবে বলল, আমি এক শর্তে সুন্দরবন ট্যুরে যাব, যদি সেখানে আমার আর ভালোবাসার জন্য স্পেশাল ব্যবস্থা থাকে। আমার আর আমার ভালোবাসার হানিমুনের ব্যবস্থা না করে দিলে আমি এসবে নেই। এখন থেকে ঘুরতে গেলে শুধু হানিমুনে যাব, তা আমার বউয়ের সাথেই। নুহাস চোয়াল ঝুলালো, মুখ বাঁকিয়ে চরম তাচ্ছিল্য ভরে বলল, ওরে বাবা, হালার পো বউ পেয়ে আমাদের বানের জলে ভাসিয়ে দিচ্ছিস। এখন আমরা কেউ না। ঠিক। তোরা কারা? নাম কি? কোত্থেকে এসছিস? বলার সাথে সাথে অয়নের পিঠে একটা গাঁট্টা মারল। অয়ন ব্যথা পাবার ভান করে বলল, লাগছে। লাগুক, আমরা কারা সেই প্রমাণ দিলাম। আই এম নট কিডিং। অয়ন এবার গলার স্বর ভারী করলো। শিহাব ভ্রু কুচকে বলল, আসলে তুই সেপারেট রুম চাস? চাই, আলবাত চাই। তোর বউ চায়? অয়ন উত্তর দিল না। মুখখানা কেমন থমথমে হয়ে গেল। ক্লাস শেষ হতে প্রথমে সে প্রাপ্তির ক্লাসের সামনে দাঁড়ালো। প্রাপ্তিদের ক্লাস শেষ হলো 1:15-তে। একে একে সবাই বের হলো, প্রাপ্তি বের হলো সবার শেষে। অয়ন যেই না ওকে ডাকতে যাবে অমনি মেয়েটা জোরে দৌড় দিল। প্রাপ্তির এমন কাজে হতভম্ব হয়ে গেল অয়ন। পাশ থেকে শিহাব বলল, কিরে, তোর বউ তো তোরে দেখলি দৌড় দিচ্ছে। এর সাথে জনগণের সম্মুখে হানিমুন কি করে করবি শুনি? অয়ন হতভম্বের মতো দেখল প্রাপ্তি ছুটে মিলিয়ে গেছে করিডোরের ভিড়ে। সে হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে। শিহাবের কোচানো বাক্যটি শুনতে এসে বাঁকা চোখে তাকালো। শিহাব সাথে সাথে অসহায় ভঙ্গিতে বলল, আমাকে দেখছিস কেন? দৌড় তোর বউ দিয়েছে। নুহাস ওদিকে পেট চেপে হাসছে। পলাশের ঘাড়ে হাত রেখে সে হাসতে হাসতে বলল, মজাই হবে, জাহাজে স্বামী স্ত্রী সুকিতকিত খেলবে।
অয়ন সুবরে তেলাপোকার দিকে দৌড়াবে আর তেলাপোকা কিত 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 করতে করতে উল্টো দিকে দৌড় দিবে। কি দৃশ্য! নুহাসের দিকে কঠিন চোখে তাকালো অয়ন। নুহাস সেই চাহনিকে 1 পয়সার দাম দিল না, বরং টিটকারি মেরে বলল, চিন্তা করে দেখ, কুয়েটের গৌরব, আমাদের চোখের তারা, সূর্য সন্তান অয়ন দা গ্রেডের থেকে ওর বউ পালায়। শুধু পালায় না, দৌড় দেয়। কি বিনোদন! অয়ন দাঁতে দাঁত পিষে বলল, থামবি? না, থামবো না। তোমার চর্ম তো হারিয়ে গেছে অয়ন ভাইয়া, তোমার মধু শেষ হয়ে গেছে। এখন আর তোমার রানী মৌমাছি তোমাতে আকৃষ্ট হয় না, বরং ক্লোজআপের অ্যাডের মতো মুখে গন্ধ টাইপের এক্সপ্রেশন দিয়ে দৌড় দেয়। অয়ন সত্যি এবং দুশ্চিন্তায় পড়ে গেল। এমন হলে ট্যুরে হানিমুন প্ল্যান তো ভণ্ডুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। এই মেয়েটার সমস্যা কি? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো অয়নের। তাকে রিয়ালিটি মেনে নিতে হবে। ফ্যাক্ট হলো তার বউ বিশ্ব খাওড়া, বিশ্ব আতেল। এই মেয়ের জীবনে প্রেম রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে অয়নকে শুধু পাঁপড় না, নান রুটি বেলে তা বিক্রি করতে হবে। দেখা যাবে কিছুদিন পর অয়ন একটা বিশাল খাবার দোকান দিয়ে ফেলেছে, সেখানে বিক্রি করা হবে নান আর নিহারি। অবশ্য যে ঠান্ডা পড়েছে, নান নিহারি বিক্রি করে সে বড়লোক হয়ে যেতে পারে। অয়ন মাথা ঝুঁকালো। তার মস্তিষ্কের অবান্তর চিন্তাগুলো এই মুহূর্তে ঝেড়ে ফেলতে হবে। এখন একটা মিশন হানিমুন। আবরার নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখছে। ট্যুরে অবশ্য তার যাবার ইচ্ছে ছিল না, কিন্তু সিআর হিসেবে তার একটা দায়িত্ব আছে। নিজেকে ব্যাচের রিপ্রেজেন্টেটিভ সে, সুতরাং একজন গেলে সেই নামটা তার হতে হবে। অয়ন যখন রসিয়ে নুহাসদের নিজের হানিমুনের কথা বলছিল, আবরারের কথাটা শুনতে ভালো লাগছিল না। ভোতা একটা অনুভূতি হচ্ছিল, কিন্তু সে জানে এই অনুভূতি নিতান্তই অন্যায়। তাই নিজেকে একটু ভিন্ন কাজে ব্যস্ত রাখা প্রয়োজন। নিজের রোলমেটদের ট্রিট দেওয়া এই ভিন্ন কাজ। আশ্চর্যজনক বিষয় হলো, তার প্রাপ্তিদের ব্যাচে তার রোলমেট রাইসার সাথে তার পরিচয় ঠিকই আছে। নাইটের সময় মেয়েটার অসম্ভব সৃজনশীলতায় সে মুগ্ধ হয়েছে, অথচ তার রোল আর আবরারের রোল যে এক, সেটাই তার জানা হয়নি। যাক, একটা জিনিস ভালোই হয়েছে, রোলমেটের দিক থেকে আবরার সে ভাগ্যবান বলতে হয়। সেকেন্ড ইয়ারের ছেলেটা টিচার ক্যান্ডিডেট, রাইসা একটা অসম্ভব সৃজনশীল মেয়ে, খুব ট্যালেন্টেড। মানুষদের সাথে থাকতে আবরারের ভালো লাগে। হয়তো প্রাপ্তির প্রতি আকর্ষণটাও সেজন্যই হয়েছিল। আবরার দাঁড়িয়ে আছে ফুলবাড়ি গেটের সামনে আল বাকারা মিষ্টির দোকানে। সবাই জুনিয়র দুজন আসলে একটা সিএনজি ভাড়া করে যাবে শহরে, কাচ্চি ভাইতে যাবে। জুনিয়র ছেলেটা বিরিয়ানি খেতে চেয়েছে, এটা ভালো। অবশ্য আবরারের একটু আজ ঘুরতে ইচ্ছা করছে। একটা নতুন বই ক্যাফে খুলেছে, একবার সেখানে ঢু মারা যায়। বই পছন্দ হলে বই কিনবে, আর না হয় ঘুরে বাড়ি যাবে। মাঝে মাঝে আবরারের মনে হয় কয়েকটা বন্ধু বান্ধব থাকলে ভালো হতো। অয়নকে দেখে এই কারণে তার হিংসাও হয়। ভাই জীবনে হয়তো অনেক কিছুই পায়নি, কিন্তু তার জীবনে কখনো একাকিত্ব ছিল না। সে সবসময় ছিল মানুষের মধ্যমণি, সেন্টার অফ অ্যাট্রাকশন। বন্ধু ভক্ত কোনো কিছুরই অভাববোধ হয়নি অয়নের। নুহাস পলাশ শিহাবের মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এর আগেও কখনো বন্ধুর অভাব হয়নি অয়নের। ছায়ার মতো বাঁচা কেমন সেটা হয়তো কখনো অয়ন জানবেও না, জানবার কথাও নয়। আলো কখনো ছায়ার অস্তিত্ব বুঝে না। আবরারের অস্তিত্ব তার ছোট্ট একটা গণ্ডিতেই সীমাবদ্ধ, টপাসে এতটুকুই। কিন্তু ব্যক্তি আবরারকে কয়জন চেনে, কয়জন চিনতে চায়? ভাইয়া আসসালামু আলাইকুম। আবরারের চিন্তার মেঘে চির ধরল। রাইসা এবং জুবায়ের চলে এসেছে। আবরার মৃদু হাসল। জুবায়ের বলল, ভাই একটা সিএনজি ডাকবো? কোথায় যাচ্ছে? কাচ্চি ভাই ঠিক কর। সিএনজি ঠিক হলো। কাচ্চি ঘরে গেল তারা। রাইসা আজ খুব লজ্জা পাচ্ছে, আবরারের দিকে তাকাতে পারছে না। তাকালেই কেমন বুকটা ধক করছে। আবরারকে আজ অন্য দিনের মতো লাগছে না। একটা কালো শার্ট পরনে, হাতা ফোল্ড করে কোনোই অবধি তুলে রেখেছে। আবরার খুব পরিপাটিভাবে থাকে না, সবসময় একটা ব্যস্ত ভাব তার মাঝে। আজ তার মাঝে কোনো ব্যস্ততা নেই, খুব শান্ত কোমল একটা এনার্জি যেন তার মধ্যে। খাওয়া দাওয়া হলো। জুবাইর ছেলেটার একটা টিউশন ছিল, সে খাওয়ার পর মাঝে থেকে গেল আবরার এবং রাইসা। আবরার একটু অপ্রস্তুত হলো। একটা মেয়েকে কি করে বলবে, তাহলে তুমি যাও তোমার পথে আর আমি আমার পথে, বলাটা রুড়ো শোনাবে। রাইসা একটু বিব্রত বোধ করলো। আবরার ক্যাম্পাসে কি ফিরবে? সন্ধ্যা হয়ে এসেছে, একটু পর মাগরিবের আজান দিবে। শহর থেকে 45 মিনিটের পথ, এতটা পথ একা পাড়ি দিতেও ইচ্ছে হচ্ছে না। আবরার কিঞ্চিত জড়তা নিয়ে জিজ্ঞাসা করলো, বই পড়ো? জি।
রাইসা চমকে উত্তর দিল। আবরার তার এমন চমকে যাওয়া দেখে মৃদু হেসে বলল, আসলে একটা নতুন বই ক্যাফে খুলেছে, যাবে? বই ক্যাফে মানে? ওখানে বসে খাওয়ার সাথে তুমি বই পড়তে পারবে, পছন্দ করে কিনতেও পারবে। আমি এখন ওখানে যাব। আপনি খুব বই পড়েন? হ্যাঁ, মোটামুটি। আমার থ্রিলার, সায়েন্স ফিকশন খুব ভালো লাগে। তুমি পড়ো? হ্যাঁ, রোমান্টিক। রাইসার চোখ চকচক করছে। আবরার কথা বাড়ালো। কথা বলতে থাকলে জড়তা কমে যায়, তাই সে বলল, ইংলিশ না বাংলা? বাংলা। কার বই পড়ো? বই না, ফেসবুকে পড়েছি। বর্তমানে চুপ কথা নামের একটা গল্প পড়ছি। কাহিনী কি? কাহিনী হলো, একটা মেয়ে বিয়ের ঠিক আগ মুহূর্তে জানতে পারে তার উদ্ভিদ আগে বিয়ে ছিল, ডিভোর্সও হয়েছে, তাও 100 দিনের মধ্যে। 100 দিন সংসারের পর ডিভোর্স। ভাবুন, ছেলেটা রীতিমতো সেটা লুকিয়েও গেছে। রাইসা যতটা আগ্রহ নিয়ে কথাগুলো বলছে ততটা আগ্রহ নিয়ে পড়ার মতো গল্প মনে হলো না আবরারের। সে যেহেতু জিজ্ঞাসা করছে তাই বলতেও ও পারছে না থামো, এতে মেয়েটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বে। সে একটা রিক্সা ঠিক করলো, রিক্সায় উঠে বলল, উঠে এসো, যেতে যেতে তোমার পুরো গল্পটা শুনছি। রাইসা রিকশায় উঠল। সন্ধ্যা নেমেছে ধরায়। আকাশে রক্ত বিলীন হয়ে কালচে হয়ে গেছে। এই কালচে আকাশতলে এক রিকশায় বসে বুক ক্যাফের উদ্দেশ্যে যাচ্ছে রাইসা এবং আবরার। রাইসার 17 পর্বের পুরো গল্পটা শোনাচ্ছে আবরারকে। সে নিশ্চুপ শ্রোতার মতো শুনছে। যদিও গল্পটা একটা ঘষা মাজা সিরিয়াল, তবু আবরারের মন্দ লাগছে না। সে হুট করেই বলল, পৃথিবীর মতো যদি আরশিয়ার মতো ব্যক্তিত্বকে জীবনে পেতে পারে, তাহলে আমার হতাশ হওয়া মানায় মানায় না, কি বলো? বলেই হাসলো আবরার। রাইসা মুগ্ধ নয়নে আবরারের হাসি দেখছে। আজ শীত অনেক, 12 ডিগ্রি, অথচ ওই শীতলতাগুলো গলে গেছে আবরারের উষ্ণতায়। এই পথ আরো লম্বা হোক, আরো কিছুক্ষণ থাকুক এই মুহূর্তটা। ফোন ধরছে না প্রাপ্তি। অয়ন ক্রমাগত তাকে ফোন করছে, ফোন বাজছে অথচ ইচ্ছে করে সে ধরছে না। আজ সারাটা দিন এড়িয়ে চলেছে সে অয়নকে। ল্যাবের বাহিরে অয়ন দাঁড়িয়েছিল, কিন্তু প্রাপ্তি তখনও এক দৌড়ে চলে এসেছে। একেবারে রিকশায় উঠে হলে চলে এসেছে। অয়নকে একটা মেসেজ করে লিখেছে। আমি আজ হলে থাকবো। অয়ন মেসেজটা সিন করার পর থেকে ক্রমাগত ফোন করছে। এই লোকের অনেক ধৈর্য। সে নিরলসভাবে ফোন করছে। মিসড কল 56টা উঠেছে। না, আর পারা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো প্রাপ্তি। ওপাশ থেকে গম্ভীর ভেসে এলো, হলের বাইরে সিন না চাইলে 5 মিনিটে নিচে আসবে। অয়নের কণ্ঠে অসম্ভব কাঠিন্য এবং শীতলতা অনুভব হলো। যেন প্রাপ্তি উত্তর দেওয়ার আগেই সে ফোন কেটে দিল। কিছু সময় বিমূঢ় বসে থেকে বাধ্য হয়ে নিচে নামতে হলো। হলের বাহিরে ছাত্রী ছাউনি। অয়ন সেখানে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিমায়, আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। অন্ধকারের মধ্যে সেই সিগারেটের লাল স্ফুলিঙ্গ জ্বলছে। মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে সে। প্রাপ্তি হুডিটা মাথায় দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল অয়নের কাছে। সামনে দাঁড়ালো, প্রশ্ন ছুড়ল, ছাইপাশ কেন খাচ্ছেন? তোমার কথা আমি কেন শুনবো? খুব নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল অয়ন। প্রাপ্তি একটু চমকালো, মুখ ফসকে বের হতেই গিয়েছিল, কেন শুনবেন মানে? আমি আপনার বউ। কিন্তু একবার মাথা ঘুরিয়ে আশেপাশটা দেখলো না, মানুষ শুনে ফেলবে, তাই বলল, ইচ্ছেকৃত নিজের ক্ষতি করা বোকাদের স্বভাব। আপনি নিশ্চয়ই বোকা নন। শুধু শুধু বুক পোড়ানোর মানেটা কি? আমার বুক পোড়ানোর জন্য তুমি যথেষ্ট। সিগারেটে সেই মরদ নেই। কথাটা শোনা মাত্রই জমে গেল প্রাপ্তি। অয়ন বাঁকা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, যদি তুমি চাও আমি সিগারেট না খাই, তবে সেটা আলাদা ব্যাপার। তবে তোমার সেটা বলতে হবে। বউ হিসেবে আমি চাই আপনি সিগারেট খাবেন না। প্রাপ্তির সাথে সাথেই এর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, কেউ শুনে ফেলবে। শুনুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু জানতে চাই তুমি সারাদিন আমাকে অ্যাভয়েড কেন করছো। কারণ তো গত পরশু বলেছি। আমিও নিজের বক্তব্য জানিয়েছে। সবসময় কেন আপনার মতোই সব হবে? আমার কথা মতো প্রেম করব, বিয়ে করব, চুল আঁচড়াবো, আপনার আদর খাবো, ব্যথা পাবো, সব আপনার কথা মতো হবে কেন? শুরু থেকেই দেখছি আপনি আপনার মতোই সব কিছু করছেন। না, এমনটা তো হবে না। আপনার বাড়ির আবদার আর শুনবো না আমি। তার মানে তুমি বাসায় যাবে না? না, আজকে আমি হোস্টেলেই থাকবো। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল, সিগারেটটা আঙ্গুলের টোকায় ফেলে উঠে দাঁড়ালো। একটু ঝুঁকে প্রাপ্তির চোখে চোখ রেখে বলল, তুমি যদি এখন আমার সাথে না যাও, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। তুমি নিজের স্বামীকে ছাড়া ঘুমাতে পারো ভালোবাসা, কিন্তু আমি আমার বউকে ছাড়া ঘুমাবো না। নো, নেভার, কভি নেই। নাও, ডিসিশন তোমার। অয়নের দৃষ্টি অনর। তার এমন অনর দৃষ্টির ধারে বুক ঈষৎ কাঁপল প্রাপ্তির। সে কি বলতে গেল গুলিয়ে গেল। প্রাপ্তির জেদে প্রাচীরের ফাটল ধরল। তাকে দ্বিধান্বিত দেখে অয়ন তার
সোয়েট শার্টের হাতা গুটিয়ে নিল। প্রাপ্তির বুঝতে বাকি রইল না এই পাগল কি করবে। অয়ন প্রাপ্তিকে কোলে নিতে উদ্যত হতে এসে ঘাবড়ে 2 কদম পিছালো, উত্তেজিত কণ্ঠে বলল। আমি যাব আপনার সাথে। অয়নের ঠোঁটে তীক্ষ্ণ হাসি ভাসলো। প্রাপ্তি ভাবল, পাগল মানুষটা এ তো তাকে শাবাশি দিবে, বলবে গুড, তুমি বুদ্ধিমতী। আমি জানতাম তুমি ওয়াইজ ডিসিশনও নেবে। কিন্তু এমন কিছু হলো না। অয়ন ক্ষিপ্রভাবে এগিয়ে এসে তাকে কোলে তুলে নিল, নিরাসক্ত কণ্ঠে বলল। আমার বউকে আমি মাথায় করে রাখবো বলে কথা দিয়েছি, তাকে হাঁটার কষ্ট কি করে দেই? প্রাপ্তি কাপা স্বরে বলল। এটা চিটিং, এমন কথা ছিল না কিন্তু। কথা তো কত কিছু ছিল না। এই যেমন সারাদিন আমাকে জানানোর কথা ছিল না, কথা ছিল আমার ভালোবাসা আমার লক্ষ্মী বউ হবে, আমার সংসারের রানী হয়ে থাকবে, আমাকে আদর করবে, আমার গন্ধে স্পর্শে মিশে থাকবে। কিন্তু এদিকে ভালোবাসাতে 180 ডিগ্রি ঘুরে হোস্টেলে গা ঢাকা দিয়েছে। তুমি যা খুশি করেছ, এখন আমার পালা। প্রাপ্তি হাত পা ছুড়ল, কাজ হলো না। অয়ন নির্লিপ্ত। সে বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করেছে। ভাগ্যিস আজকাল সন্ধ্যা হয় দ্রুত। সবাই নিজ নিজ নিরে গা ঢাকা দিয়েছে। প্রাণের সংখ্যা স্বল্প, উপর থেকে ঘন কুয়াশার হাড় কাঁপানো ঠান্ডা। তাই এই পাগল লোক যদি প্রাপ্তিকে বস্তায় বেঁধে গায়েব করে দেয়, কেউ দেখবে না। প্রাপ্তি হাল ছেড়ে দিল। অয়নের ঘাউড়ামি তো তার অজানা নয়। লোকটা টপ ফ্লোর নেড়ে এসে পাবনা থেকে পলাতক পাগলের মতো আচরণ করতেও পিছপা হয় না। তাই এ কারোর নজরে পড়া থেকে বাঁচার জন্য নীরবতা পালন করাই উচিত। ঘরের তালা খুলে ভেতরে ঢুকতে না ঢুকতে প্রাপ্তির বাহুর চেপে দেয়ালে চেপে ধরল অয়ন। অধৈর্য এলো পাতারি চুমু খেতে লাগলো সে। প্রাপ্তির হাত জোড়া একত্র করে নিজের বড় হাতের মধ্যে আটকে রাখলো। তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়েছে প্রাপ্তির মুখশ্রীতে। এমন আকস্মিক আক্রমণে সে বিস্মিত, চমকিত, স্তম্ভিত। ক্যাম্পাসে থাকতে কোলে করে অডিটোরিয়াম পর্যন্ত গিয়েছিল এই বান্দা। ভাগ্যিস SWCর সামনে একটা রিক্সা ছিল। রিক্সাওয়ালা অবশ্য ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। অয়ন তার চাহনিকে পাত্তা দিল না। সে সুন্দর রিক্সায় বসালো প্রাপ্তিকে, চালককে বলল। চলো মামা। রাস্তায় দুজন চুপ। অয়নের চোয়াল ছিল শক্ত। প্রাপ্তি শুধু আড়ালে চোখে তাকে দেখছিল। তার হাত জোড়া ছিল তার হাতে আবদ্ধ, যেন ছাড়লেই প্রাপ্তি ঝাঁপ দিবে রিক্সা থেকে। এখন সেই গুমোট হাওয়ার পর সাইক্লোনের পালা। প্রাপ্তি নিজের হাত কোনো মতে ছাড়িয়ে বুকে ধাক্কা দিয়ে অয়নকে নিজের মুখের উপর থেকে সরিয়ে কোনোভাবে বলল। অয়ন ভাই। কিন্তু সেই হাতের প্রতিরোধক গুঁড়ো গুঁড়ো করে হাতটা বাম হাতে দেওয়া চেপে অয়ন গাঢ় স্বরে বলল। চুপ, সারাদিন অনেক জ্বালিয়েছ, নাও ইটস শাস্তি টাইম। অয়নের চোখ বড় বড় হয়ে গেল। সেই আশ্চর্য চাহনিকে উপেক্ষা করে তার কোমল ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল অয়ন। তার উষ্ণ আবেদনময়ী স্পর্শে মেরুদণ্ড বেশ শিহরণ বয়ে গেল। অয়ন তার ডান হাতে প্রাপ্তির কোমরটা চেপে ধরল। প্রাপ্তির মনে হলো ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে, হয়তো রিক্টার স্কেল ভেঙে যাবে। তাই তো মাথা ঘোরাচ্ছে। প্রাপ্তির চোখ ঝাপসা হয়ে এলো। অয়ন ঠোঁট জোড়া ছেড়ে কিছু সময় জোরে জোরে নিঃশ্বাস নিল। তার চোখের ভাষা ভয়ঙ্কর। সেই চোখে তাকালে লজ্জা ঘিরে ধরল প্রাপ্তিকে। সে চোখ সরাতে যেও পারল না। অয়ন দিল না সেই সুযোগ। তার থুতনি উঁচিয়ে ধরল, ঠোঁটে বাঁকা হাসি ছড়িয়ে বলল। বি প্রিপেয়ার্ড ভালোবাসা, আজ তোমার রিসার্চও কাজে দেবে না। আসলে রিসার্চ কাজে দিল না। রিসার্চ তো একটা স্পেসিফিক অভিজ্ঞতার উপর লিখিত কিছু হাইপোথিসিস। সেই হাইপোথিসিসের সাথে বাস্তবের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রাপ্তির সাথে মিল থাকলো না। প্রথম দিনে যে অভিজ্ঞতা ভুকে ভয় সংকোচে সঞ্চার করেছিল, আজকের অভিজ্ঞতা সেই ভয়কে গলিয়ে দিল। হৃদয়ে টোলমুড়িয়ে উঠল। কিছু গভীর মুহূর্তের সম্মুখীন হলো বটে, কিছু ব্যথা গায়ে লেপ্টে রইল ঠিকই। কিন্তু সেই সাথে টের পেল অয়নের এক ভিন্ন রূপ। কামুক দৃষ্টিতে সেই পুরুষটি তাকায়, তখন তার সেই চোখে নিজের প্রতিবিম্বটিকে মনে হলো পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী। চরম ব্যথাতুর মুহূর্তেও সেই মানুষটা তাকে আগলে নেয় পরম আদরে। রাত ঘন হবার সাথে সাথে আলিঙ্গন গাঢ় হলো। একটা সময় যখন ক্লান্ত শরীরটা একেবারেই নিস্তেজ হয়ে গেল, তখন তার ঘাড়ে মুখ গুজে খুব অসহায় স্বরে আওড়ালো। আমাকে জ্বালিও না ভালোবাসা, আমাকে জ্বালালে তোমাকে জ্বালা সইতে হবে। সকালে অয়নের ঘুম ভাঙল দেরিতে। হাত বাড়াতে অনুভব করলো নিজের পাশটা ঠান্ডা। ধরফরিয়ে উঠল সে। প্রাপ্তি নেই কোথাও। বিছানার পাশে একটা টুলে একটা চিরকুট কলমদানি দিয়ে চেপে রাখা। অয়ন সেই চিরকুটটা হাতে নিল। সেখানে লেখা। আমাকে অহেতুক খুঁজবেন না, আমি ক্লাসে। আমাকে ফোনে পাবেন না, আমি ফোন রেখে গিয়েছি। আগামীকাল আমার সিটি আছে, আমি আজ হোস্টেলেই থাকবো। গতকাল আপনার ছিল, আপনি আপনার লাঠি ঘুরিয়েছেন, কথা তো রাখেননি, উল্টো শাস্তিও দিয়েছেন, তাই আজকে আমার লাঠি চলবে। টাটা।
অয়ন বিছানায় বসে আছে, বাম হাতে প্রাপ্তির চিরকুট, ডান হাতে চুল টেনে ধরল। গতরাতে উষ্ণ অনুভূতির পর এই চিরকুটটা একেবারে বরফ গলা পানির মতো অনুভূতি দিচ্ছে। অয়নের মনে হলো সে কম্বলের ওমে ঘুমাচ্ছিল, কেউ এসে বরফ মিশ্রিত পানি তার মুখে মেরে দিয়েছে। সারা শরীর ঝাঁকি মেরেছে, রাগে দুঃখে মাথা ভন ভন করছে, সেই সাথে গলার কাছে তিতকুটে অনুভূতি হচ্ছে। সে ভেবেছিল সকালে উঠে দেখবে প্রাপ্তি তার বুকের ভেতর ঘাপটি মেরে শুয়ে আছে, কিন্তু এমন কিছুই হলো না। ফিলিংসের কি করে দলা পাকানো খিচুড়ি বানাতে হয় মেয়েটা খুব ভালো করেই জানে। তবে অয়ন এবার আর ভদ্রপুরুষের মতো প্রাপ্তির স্বৈরাচারিতা মেনে নিবে না। অনেক হয়েছে প্রাপ্তির যা ইচ্ছে তাই গিরি ঘাওড়ামি। প্রাপ্তির ঘাওড়ামিতে বিশ্ব রেকর্ড করলেও অয়ন তার থেকে 2 ডিগ্রি উপরে। মেয়েটা তাকে অনেক জ্বালিয়েছে, একটু জ্বালাতন তাকে সহ্য করতে হবে। অয়নের মস্তিষ্কের প্রতিটা কোষে একটা বিশ্রী পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন করতে চায়নি, কিন্তু ঘি সোজা আঙ্গুলে না উঠলে চামচ তো ব্যবহার করতেই হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আজ হবে না। ভাগ্যবশত প্রাপ্তি আজও বসেছে রাইসার পাশে। রাইসা একটু পরপর তার থুতনির নিচে গলায় লালচে হয়ে থাকা অংশটির দিকে চাইছে। প্রাপ্তির হুডি সরে গেছে। ওড়না যেহেতু সে সামলাতে খুব পারদর্শী নয়, তাই গলায় ঝুললেও গলাটা সম্পূর্ণ উন্মুক্ত। প্রাপ্তি খুব ফর্সা, তাই গলার এই দাগটা খুব চোখে পড়ছে। ইনফেকশন নাকি কোনো অ্যালার্জি বুঝতে পারল না রাইসা। প্রশ্ন করবে কি করবে না অনেকক্ষণ ভাবার পর অবশেষে প্রশ্ন করেই বসলো। তোমার গলায় কি হয়েছে? গলার কথা শুনতেই প্রাপ্তি খোলা বই থেকে মুখ তুলে তড়াক করে চাইলো। হাত আপনা আপনি চলে গেল গলায়। এই চিহ্ন গত রাতের। লোকটা সারা শরীরে বুভুক্ষুর মতো কামড়েছে। যখন প্রাপ্তি আর্তনাদ করে তার মুখ চেপে ধরছিল, সে নিজ হাত দিয়ে প্রাপ্তির হাত জোড়া ধরে বলেছিল। সকালবেলা উঠার সাথে ব্যথায় শরীর ঝাঁকি দিয়েছিল, তবুও সে ক্লাসে ছুটে এসেছে। পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ। অয়নের আদর খেলে তো তার পেট ভরবে না। এই কথাটা বললে নির্লজ্জ মানুষটি বলবে। পেট ভরবে, কিন্তু সেটা অন্যভাবে। কি কুৎসিত ইঙ্গিত! রাইসা তার গলায় আঙ্গুলে ছোঁয়াতে কেঁপে উঠল। প্রাপ্তি চিন্তাগুলো হোঁচট খেলো, মৃদু স্বরে বলল। মশা কামড়ানোর জন্য হয়তো লাল হয়ে গেছে। মশা কি হাতির বাচ্চা সাইজের ছিল? মানে? এত বড় অংশ জুড়ে কি করে মশা কামড়াবে? প্রাপ্তি বিড়বিড় করে পড়ল। অমন দামড়া হোদকা সাইজের মশা সবই পারে। রাইসা কথাটা শুনতে পেল না, সে ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ। কিছু না। আচ্ছা প্রাপ্তি, একটা প্রশ্ন করব? প্রাপ্তি স্বাভাবিকভাবে বলল। হ্যাঁ কর। তুমি কি অন্যখানে বাসা নিয়েছো? রাইসা প্রশ্ন করে সাথে সাথে বলল। আসলে তুমি তো এখন হস্টেলে থাকছো না, তাই। প্রাপ্তি উত্তর দিতে সময় নিল, একটু সাজালো কি বলবে। মনে হলো তার পরীক্ষার খাতার 10 মার্কের একটা কোডিং লিখতে দেওয়া হয়েছে। তাকে চুপ করে থাকতে দেখে রাইসা নিজেকে আটকাতে পারল না, কৌতূহল ভরে প্রশ্ন করে ফেলল। তুমি কি অয়ন ভাইয়ের সাথে থাকছো? প্রাপ্তির মাথা ফাঁকা হয়ে গেল, সাজানো উত্তর গুলিয়ে গেল। প্রাপ্তির ফ্যাকাশে হতভম্ব বিমূঢ় মুখ দেখে রাইসাও গুলিয়ে গেল। প্রাপ্তি খুব কষ্টে নিজেকে সামনে বলল। তোমার সাথে আমার সম্পর্ক ভালো না। আমি বন্ধু হলে ঠিক আমি তোমাকে বলতাম। রাইসা লজ্জায় লাল হয়ে গেল, কোথাও যেন অপরাধ বোধ হলো। সে আর প্রশ্ন করল না। সারাটা ক্লাস দুটো প্রাণের মধ্যে কোনো কথাই হলো না। ক্লাসের শেষে সিআর জানিয়ে দিল। থার্ড ইয়ারের ভাইদের ট্যুর মিটিং আছে, সবাই উপস্থিতি থাকবে। প্রাপ্তির বুক কামড় দিল। অয়ন এবার তাকে নিশ্চিত চিবিয়ে খাবে, এবার ঘাড়ে তুলেও নিয়ে যেতে পারে। অনেক আকাশ পাতাল চিন্তা করলেও এমন কিছুই হলো না। অয়ন এমন একটা ভাব করলো যেন সে প্রাপ্তিকে চিনেও না। প্রাপ্তির সাথে তার দৃষ্টি বিনিময় হলো না। গত রাতেও লোকটা পাগলের মতো তার ঘাড়ে চুমু খাচ্ছিল, অথচ আজ সেই মানুষটা সম্পূর্ণ অচেনা মানুষের ভং ধরেছে। এটাই প্রাপ্তি চেয়েছিল, অথচ তার বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেন কেন কেন? সে কি অভ্যস্ত হয়ে গেছে অয়নের আহ্লাদে? বারান্দার লাইট অফ, নিগুড়ো আধার। থালার মতো একখানা বড় চাঁদ উঠেছে। মৃণালিনী দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে, দৃষ্টি আধার ঘেরা কৃষ্ণ শহরের দিকে। আকাশটাকে দেখলে ভীষণ প্রেম প্রেম অনুভূতি হচ্ছে, অথচ তার তলে শহরটা বড্ড বিষণ্ণ। আরিফুল নিজের ঘরের লাইট জ্বালালো, ঘরে মৃণালিনীকে দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বারান্দায় তাকে দেখা গেল। আরিফুল শিকদার এসে দাঁড়ালো মৃণালিনীর পাশে। আজ পারদের স্থানাঙ্ক 10-এ নেমেছে, অথচ মৃণালিনীর পরনে কেবল একখানা কাঁচা হলুদ রঙের শাড়ি। গায়ে কোনো চাদর নেই, সোয়েটার নেই, চোখ বাহিরের দিকে কেমন বিষণ্ণ শূন্য দৃষ্টি। হিমশীতল সমীর তাকে ছুঁয়ে যাচ্ছে, তার গাল হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, অথচ এ নিয়ে সে নিরুদ্বেগ। আরিফুল শিকদার মৃণালিনীর এমন নির্লিপ্ততার কারণ খুঁজে পেল না, তাই নিজে থেকে আলমারি থেকে একটা কাশ্মীরি শাল বের করে জড়িয়ে দিল তার গায়ে। এই শালটা সে কিনেছিল ইন্ডিয়া থেকে, তখন তাদের মাত্র বিয়ে হয়েছিল। একটা কনফারেন্সের কাজে আরিফুল
ইন্ডিয়াতে যেতে হয়েছিল। কনফারেন্স হয়েছিল কাশ্মীরে। কনফারেন্স শেষে বরফ শীতল নগরীর লোকাল মার্কেটে যখন হাঁটছিল তখন শালটা চোখে পড়ে। প্রথম নজরে পড়াই মনে হয়েছিল, এটা মৃণালিনীকে মানাবে। হ্যাঁ, এটা সত্যিই মৃণালিনীকে মানিয়েছিল, কিন্তু মৃণালিনীর শালটা খুব একটা গায়ে দেয় না। আজও তাকে খুব সুন্দর লাগছে শালে, অথচ সে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। আরিফুলের মনে হলো সে তার জীবনে একটা অসম্ভব সুন্দর রমণীকে পেয়েছে, অথচ তাকে সুখী করতে পারেনি। নিজের প্রিয় মানুষটিকে সুখ না দেবার আফসোস তার চিরটাকাল থাকবে। মৃণালিনী, মৃণালিনী এই নামটা তার সাদা কালো যন্ত্র জীবনে দমকা হওয়ার মতো, বেরঙ্গ জীবনের এক ফোঁটা রং। তার জৌলুসময় নির্জীব জীবনে বেলি ফুলের গন্ধের মতো সাদামাটা আজপৌড়ে একটা নারী আরিফুল শিকদারের সঙ্গে একেবারে বেমানান, যার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, নেই কোনো আহ্লাদ, কোনো স্বপ্ন নেই। আরিফুল শিকদারের জন্ম হয়েছিল খুব নিম্নবিত্ত পরিবারে। বাবা বিমা কোম্পানিতে 2000 টাকা চাকরি করতেন। 5 ভাই বোনের বিশাল পরিবার। মা ছিলেন একজন বোকা মহিলা। জীবনটা তার হেসেলেই কেটে গেল। আরিফুল শিকদারের মনে আছে তারা এতটাই অভাবী ছিল যে একটা পেন্সিলকে ভাগ করে ব্যবহার করত। লেখা পৃষ্ঠার ফাঁকা জায়গাতেও তাদের লিখতে হতো। সেই অভাবী পরিবারে ছেলে হয়েছে ধনকুবের, এমন ঐতিহাসিক কর্মকাণ্ড অনেকবারই হয়েছে। আরিফুল শিকদারও এমন জ্বলন্ত উদাহরণ। তবে এমন আশ্চর্য ঘটনা যারা ঘটায় তাদের জীবনে সফলতা ছাড়া আর কিছুর গুরুত্ব থাকে না। আরিফুল শিকদারও এমন একটা মানুষ। তার জীবনে টাকার অঙ্ক কষতে কষতেই কেটেছে। ভালোবাসা, মায়া, সম্পর্ক এই শব্দগুলোর গুরুত্ব তার কাছে ছিল না। পরিবারের লোকদের প্রতিও তার টান ছিল না এর সমান। বয়স বাড়তে লাগলো, অথচ সংসার করার আগ্রহ তার মধ্যে দেখা গেল না। সবাই তার বিয়ের জন্য মরিয়া হয়ে উঠল। মা, বাবা, আত্মীয় স্বজন মেয়েদের ছবি নিয়ে তার পিছু পিছু ছুটলেন বহুদিন। সময়ের সাথে সাথে মা মারা গেলেন, বাবা মারা গেলেন, আত্মীয় স্বজন ঘ্যান ঘ্যান করা মূর্ছা গেল। আরিফুল শিকদার হাঁপ ছেড়ে বাঁচলেন। এর মধ্যে তার বড় ভাই মারা গেলেন। তার ছেলের বয়স তখন 8 বছর, ভাবির বয়স অল্প। তার পরিবার ছেলের দায়িত্ব নিবে না, তারা তাদের মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়াবে। তাই ছেলেটা কিছুদিন এ বাড়ি ও বাড়ি ঘুরল, কিন্তু উটকো ঝামেলা কেউ কি নিতে চায়। আবরারের তাই শেষ ঠিকানা হতে যাচ্ছিল অনাথ আশ্রম। আরিফুল শিকদারের সেদিন প্রথম মায়া কাজ করলো। আবরারের কাস্টাডি তিনি নিজের ইচ্ছাতেই নিলেন। এত সহায় সম্পত্তি, তার পরিবার নেই, স্ত্রী নেই, বাচ্চা কাচ্চা নেই, সংসার নেই। মরে গেলে তো এই সম্পত্তি চিলশকুন খাবে, তার চেয়ে বরং এই অসহায় পিতৃহীন ছেলেটাই খাক। তিনি ভালোবাসার জন্য আবরারকে নিজের করলেন না, করলেন দয়া করুণা করে। ধীরে ধীরে তিনি অনুভব করলেন বাচ্চাকে নাম দেওয়া আর তার দায়িত্ব নেওয়া দুটো ভিন্ন বিষয়। আবরারের দেখভালের প্রয়োজন। কাজের লোক কামচোর, টাকার পর টাকা যায়, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। আবরার চাপা স্বভাবের ছেলে। সে যে বাড়িতে আশ্রয় পেয়েছে সেজন্য অত্যন্ত কৃতজ্ঞ সে। কাজের লোকেরা তাকে অবহেলা করলেও সে বাপিকে কোনো প্রকার অভিযোগ করেনি। আরিফুল শিকদার একদিন রাতে ফিরে দেখলেন আবরারের জ্বরে ছেলেটার গা পড়ে যাচ্ছে। সে এতটাই মূর্ছা গেছে যে প্রসাব করে বিছানা ভিজিয়ে সে ভিজা বিছানায় শুয়ে আছে, অথচ কেউ তা বদলায়নি। আরিফুল শিকদার সেই মুহূর্তে সব কাজের লোক বিদায় করলেন। এর মধ্যে আবরারের মা তার কাস্টাডি নেবার জন্য উঠে পড়ে লেগেছে। 2 বছর পর তার ছেলের প্রতি মমতা জন্মেছে, সেখানেও ঝামেলা হচ্ছে। কারি কারি টাকা যাচ্ছে। অভাবী পরিবারের ছেলে বলেই হয়তো দুহাতে টাকা খরচের স্বভাবটা তার আয়ত্ত হয়নি। তিনি ঠিক করলেন অহেতুক টাকা সে খরচ করবেন না। সিদ্ধান্ত নিলেন বিবাহ করবেন। বিবাহ করলে আবরারের কাস্টাডি আরও শক্ত হবে। সবাইকে মেয়ে দেখতে বললেন। অবশেষে এক আত্মীয় মৃণালিনীর সম্বন্ধ আনলেন। মৃণালিনীকে যেদিন প্রথম দেখেছিল আরিফুল, তার মনে প্রথম যে চিন্তাটা এসেছিল তা হলো অপূর্ব সুন্দরী এক রমণী। কিন্তু মৃণালিনী আগে থেকে বিবাহিত, তার একটা 10 বছরের ছেলে আছে। সে বিয়েটা একমাত্র ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য করছে। তার আগের স্বামী খুনের মামলায় জেলে। সে তাকে প্রথমে তালাক দিতে চায়নি। অনেক কাঠখড় পুড়িয়ে সেই তালাকনামায় স্বাক্ষর আনা হয়েছে। এত সুন্দরী রমণীকে কেউ তালাক দিবে না, এটাই স্বাভাবিক। মৃণালিনী তাকে শর্ত দিল। সেই শর্তগুলো মেনে নিল আরিফুল। দুজনাই নিজ নিজ স্বার্থে বিবাহ বন্ধনে জুড়ল তারা। বিয়ের পরও আরিফুল আর মৃণালিনীর মধ্যে সম্পর্ক ছিল শীতল। আরিফুল তার নিজের জগতে ব্যস্ত, মৃণালিনী তার সংসারকে আগলাতে ব্যস্ত। আরিফুল ভেবেছিল মৃণালিনী তার অর্থের প্রতি আকৃষ্ট। যে কোনো নারী হবে, শুধু নারী নয়, যে কোনো মানুষই অর্থলোভী। কিন্তু তার ধারণা ধীরে ধীরে ভুল প্রমাণিত হলো। মৃণালিনী তার অর্থ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। সে সাধারণ, অতি সাধারণ একটা নারী। তার চিন্তা ভাবনাগুলো একটা বাক্সবন্দি। খুব বেশি কথা সে বলে না। তার চোখ বিমর্ষ, স্বপ্ন নেই সে চোখে, আকাঙ্ক্ষা নেই। আরিফুল শিকদার স্বপ্নহীন এই নারীকে দেখে খুব অবাক হতো। তার হাতে 50,000 টাকার বান্ডেল দিলেও তার চোখে উজ্জ্বলতা দেখা দিত না। মেয়েটা ব্যতিক্রম বলে নাকি অসম্ভব সুন্দরী বলে আরিফুল জানে না। তবে সে অনুভব করলো মেয়েটা তাকে আকর্ষিত করছে। এই মেয়েটার মনে নিজের জায়গা বানাবার একটা জেদ মাথায় চাপলো। ভাবলো মেয়েটাকে তার মধ্যে বাঁধার একটাই উপায়, তা হলো তাদের মধ্যে শারীরিক সম্পর্ক। ভালোবাসা তো হরমোনাল খেল। শারীরিক তৃপ্তি থেকে মস্তিষ্কের
হরমোন নিঃসৃত হয়, এই কামনা পরিণত হয় ভালোবাসায়। আরিফুল শিকদারের চিন্তাকে একেবারে ভুল প্রমাণ করলো মৃণালিনী। তার শরীরে রাজত্ব পেলেও মনের ঘরে বিশাল একটা লোহার তালা ঝুলছে। ইফতেখার নামক লোকটা তার ভালোবাসাকে এতটাই পায়ে মারিয়েছে, এতটাই তার আত্মাকে আঘাত করেছে, তার প্রাণ শুষেছে যে মৃণালিনীর মনে কোনো অনুভূতি অবশেষ নেই। সে নিষ্প্রাণ একটা মানুষ, তার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই। তাই আরিফুল শিকদার তার পায়ে পৃথিবী এনে দিলেও মৃণালিনী মূর্তির মতো বসে থাকবে। তার জীবনের একজন মানুষই প্রধান, সে হলো অয়ন। অয়নকে দেখলেও তার রাগ হয়। সে শুধু অয়নকে অপছন্দ করে না, ঈষৎ ঘৃণাও করে। তার কারণও ইফতেখার। এই পুরুষটার জন্য মৃণালিনীর হৃদয় আজ কংক্রিট। আফসোস হয়, রাগ হয়, ঈর্ষা হয়। কেন মৃণালিনী তার জীবনে আগে আসেনি? মৃণালিনী কেন ওই অপদার্থকে ভালোবেসেছে? মাঝে মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়। মৃণাল, আমাকে একটু ভালোবাসা যায় না? আমি তো তোমাকে ভালোবাসি। আরিফুল শিকদার দীর্ঘশ্বাস ফেললো। বাহাতে ছিল তার ঠান্ডা গাল, গাঢ় স্বরে ডাকলো। মৃণাল। মৃণালিনী বিমর্ষ চোখে তাকায়, ঠোঁটে প্রাণহীন হাসি এঁকে বলল, আপনি চলে এসেছেন? আরিফুল তাকে নিজের কাছে টেনে নিল, দুহাতে জড়িয়ে ধরল তাকে, কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, হ্যাঁ, আমি চলে এসেছি। অনেক ঠান্ডা মৃণাল, আমার ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধরো তো। আজ 3 দিন হোস্টেলে থাকছে প্রাপ্তি। অদ্ভুত ব্যাপার, অয়ন নামক মানুষটি একটিবারের জন্য তার খোঁজে আসেনি। 3 দিন তার ভালোবাসা ডাকটা শোনা হয় না। ক্লাসের সামনে তাদের দেখা হয় ঠিকই, কিন্তু লোকটা এমন একটা ভাব করে যেন প্রাপ্তি পৃথিবীতে নেই। প্রাপ্তি হোস্টেলে এসেছিল সে যেন পড়তে পারে। অয়নের ঘরে সারাক্ষণ অয়নকে দেখতে দেখতে তার দিন চলে যায়। মস্তিষ্ক, চোখ সবকিছু দখল করে মানুষটা। অথচ হোস্টেলে আসার পর অয়নের প্রভাব যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। অয়ন কি তার উপর বিরক্ত, অতিষ্ঠ, বোরডম চলে এসেছে? তা না হলে সে কেন তার খোঁজ নিচ্ছে না? প্রাপ্তি কিছুতে এই রহস্যের সমাধান পাচ্ছে না। ক্লাসে লেকচার চলছে অথচ সে নোট করতে পারছে না। কি অসহ্য! ক্লাস শেষ হলো ঠিক সময়। ক্লাস শেষ থেকে বের হতেই দেখলো অয়ন তাদের ক্লাস থেকে বের হচ্ছে। সে রীতিমতো হাসছে। নিষ্ঠুর লাগলো তার হাসি প্রাপ্তির কাছে। সে ভালোই আছে প্রাপ্তিকে ছাড়া, অথচ এদিকে প্রাপ্তির হৃদয় পুড়ছে কত কত কথা। সে প্রাপ্তিকে ছাড়া থাকতে পারবে না, অথচ সে তো দিব্যি আছে। এর মধ্যে একজন প্রাপ্তিকে ডেকে বলল, প্রাপ্তি, তোমাকে একজন খুঁজছে, করিডোরে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি প্রথমে খুব অবাক হলো। করিডোরে যেতেই তার ঠোঁট প্রশস্ত হলো। উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, মিরাজ ভাই, আপনি এখানে? করিডোরে অয়নও ছিল। সে আর চোখে দেখলো তার ভালোবাসা আরেকটা সুদর্শন ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ইচ্ছে করছে অভিনয়ের খোলস এখানে ভেঙে ছুটে যেয়ে বলতে, আমার বউয়ের সাথে ভ্যাটকাচ্ছিস কেন তালাবকার ছানা? আরেকবার ভ্যাটকা, ইট দিয়ে তোর দাঁতগুলো গরু গরু করে দেব। কিন্তু ভালোবাসাকে বসে আনতে খোলসটা তার ভাঙা হলো না। অয়ন কটমট করে তাকিয়েছে প্রাপ্তি এবং অপরিচিত ছেলেটার দিকে। মিরাজ যে সম্পর্কে মোতালেব স্যারের ছেলে সেটা তার জানা নেই। ফলে তার চোয়াল কঠিন হয়ে গেছে। নুহাস খেয়াল করলো তার বন্ধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার তীক্ষ্ণ ধারালো দৃষ্টি অনুসরণ করে তাকালো সামনে। প্রাপ্তিকে কারোর সাথে আগ্রহ ভরে কথা বলতে দেখে বুঝলো বন্ধুর স্ট্যাচু অফ লিবার্টি হবার কারণ। সে ঠ্যাস মেরে বলল, শিহাব, একটা পোড়া গন্ধ পাচ্ছিস? শিহাব প্রথমে চোখ ছোট ছোট করে কৌতূহল ভরে শুধালো, গন্ধ? পর মুহূর্তে নুহান ইশারা করলো। শিহাবও সাথে সাথেই বলল, হ্যাঁ রে, একটা গন্ধ তো আসছে নাকি, কেমন মাংস ফোড়া। কোথাও কি হৃদয় পুড়ছে? না না, আমাদের বন্ধুর রাফ অ্যান্ড টাফ। এই মেয়েলি ছলনা সে পূর্বে কেন? দেখিস না তেলাপাকা ভাবিকে কি সুন্দর ইগনোর করছে। এবার কঠিন চোখে অয়ন তাকালো নুহাসের দিকে। একেবারে ভস্ম করে ছাই করে দিবে সে নুহাসকে। নুহাস সেই দৃষ্টিকে অগ্রাহ্য করে বলল, গেল গেল, চলে গেল। ভাবি তো ছেলেটার সাথে চলে গেল। সাথে সাথেই নড়ে চড়ে উঠল অয়ন। তেলাপোকার ছানাটা তার ভালোবাসাকে নিয়ে চলে যাচ্ছে, কি সাহস! ক্যান্টিনের সর্বদক্ষিণের প্রথম টেবিলে বসলো প্রাপ্তি এবং মিরাজ। ক্যান্টিনের সহকারী পিচ্ছি ছেলেটা এসে ব্যবহৃত প্লেটার গ্লাস সরিয়ে দিল। আজ সূর্য ওঠেনি, কুয়াশা এখনো কাটেনি, ঠান্ডা বাতাস শো শো করে প্রবেশ করছে। বেলা গড়িয়েছে অথচ ঠান্ডার রেশ কাটছে না। মিরাজ বসতে বসতে বলল, কি খাবে? ল্যাব আছে। ল্যাব নেই, তুমি বলো কি খাবে? আমার ভার্সিটিতে এসেছো, খাওয়াচ্ছি আমি। ভুলে যেও না, এটা আমারও ভার্সিটি। তাহলে চা খাওয়াও। এই দুপুরে চা? ভাত খাও। একটু গরম হই, হাত জমে যাচ্ছে, ভাত খেতে ইচ্ছে করছে না। অসুস্থ হয়ে যাবে, আগে ভাত খাও। প্রাপ্তি একটু সময় থেমে বলল, না, ভাত তোমাদের ভাইয়ের সাথেই খাবো। কথাটা বলার সময় প্রাপ্তির গাল একেবারে লাল হয়ে গিয়েছিল। অয়নের সাথে কথা হচ্ছে না 3 দিন। একসাথে খাওয়ার ছলে একটু কথা হবে।
লোকটার মতলব ঠাহর করা যাবে। মিরাজ দুটো দুধ চায়ের অর্ডার দিল। দুপুরের সময় বলে কোনো নাস্তা পাওয়া গেল না। প্রাপ্তিকে অবশ্য মেন গেটে যাবার কথা বলেছিল। প্রাপ্তি বলল, ক্যান্টিনই তো ভালো। মিরাজ তাই জোর করলো না। দুধ চা এলো প্রায় 5 মিনিটের মধ্যে, ঘন কনডেন্সড মিল্কের চা। চুমুক দিতে দিতে প্রাপ্তি শুধালো, এবার বলো কাহিনী কি? কাহিনী হচ্ছে আমার বিয়ে। বিয়ে? হ্যাঁ, আগামী শুক্রবার, মানে হাতে আর 4 দিন। এমন হুট করে বিয়ে? মিরাজের ঠোঁটে মলিন হাসি। প্রাপ্তির মিরাজের সাথে শেষ কথা যে কবে হয়েছে দিনক্ষণ ভুলে গিয়েছিল সে। মামার বাসা ছাড়ার পর মিরাজ ভাই প্রাপ্তি যোগাযোগ করতেন, হঠাৎ করে বন্ধ করে দিলেন। প্রাপ্তিও ফোন করার চেষ্টা করেনি। এর মধ্যে তার বিয়েও হয়ে গেল। বিয়েতে মামারা কেউই উপস্থিত ছিলেন না। বিয়ের পর মামার সাথে দেখা হয়েছে শুধু করিডোরে। মামা কি এতই রাগ করেছেন যে একটাবার বিয়ের কথাটাও জানালেন না? মাও হয়তো জানেন না। মিরাজ প্রাপ্তির চিন্তায় মগ্ন, মুখখানা দেখে হেসে দিল। প্রাপ্তি একটু অপ্রস্তুত হলো, যেন আমতা আমতা করে বলল, বিয়ের কথা তো জানতাম না, তাই একটু প্রসেস হতে সময় লাগলো। মামু বা মামি কি অপছন্দ করবে আমার যাওয়া? আমি বরং না যাই। আমি মন থেকে তোমাদের জন্য অনেক দোয়া করব। সেটা বললে তো আর হচ্ছে না। মামু আর মামি চিন্তা করো না, তারা বিয়েতে থাকছেন না। আর বাকিরা তুমি না গেলে আমার বিয়েটাও হবে না। বিয়েতে তো মেয়ের পক্ষ থেকেও সাক্ষীর প্রয়োজন হয়। আসলে ওর পক্ষ থেকে কোনো সাক্ষী পাচ্ছি না। এবার একটা ভালো মতোই ধাক্কা খেলো যেন প্রাপ্তি। মিরাজ তার হতভম্ব স্তম্ভিত মুখখানা দেখে মৃদুস্বরে বলল, আমি ঘর ছেড়ে দিয়েছি। প্রাপ্তির চোখ বিস্ফোরিত হলো, চোয়াল ঝুলল ঈষৎ। পাল্টা প্রশ্ন করতে পারলো না। উত্তরগুলো অবশ্য মিরাজ নিজে একটু একটু করে দিতে লাগলো। স্নেহাকে আম্মুর পছন্দ নয়? ও, তোমাকে বলা হয়নি। স্নেহা আমার প্রেমিকা। আমরা অবশেষে শুক্রবার বিয়ে করছি। তাই বলে একা একা? মিরাজ মলিন হাসলো, মৃদুস্বরে বলল, আর তো উপায় ছিল না। উপায় ছিল না একটা লেম এক্সকিউজ ভাইয়া। আপনি চাইলেই পারতেন। মামি যেমনই হন আপনাকে খুব ভালোবাসে। এমন কি হলো যে আপনি এভাবে? মিরাজের হাসি এখনো ঠোঁটে লেগে আছে। সে প্রাপ্তির কথাটা শেষ করার আগেই বলল, সে অনেক বড় ইতিহাস। 1918 থেকে শুরু করতে হবে। বোন হিসাবে আবদার করলাম, সকাল 11টার মধ্যে এসো প্লিজ। তোমার ভাবিও খুশি হবে। বলেই চা একটানে শেষ করলো। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, দুলাভাইকেও নিয়ে এসো কিন্তু। আমরা শিববাড়িতে অপেক্ষা করব। আজ উঠি, অনেক কাজ বাকি। মিরাজ চলে গেল। তখন প্রাপ্তি খেয়াল করলো তার ঠিক পেছনে টেবিলে অয়ন এবং তার চামচা সৈন্যদল বসে আছে। তারা তার টেবিলের দিকে চেয়ে রয়েছে। যেই না প্রাপ্তির সাথে চোখাচোখি হলো, অমনি চার বাদরের দৃষ্টি বিক্ষিপ্ত হয়ে এক এক দিকে তাকানো শুরু করলো। প্রাপ্তি উঠল, ব্যাগ ঘাড়ে করে অয়নদের টেবিলের সামনে গেল। নুহাস বসেছিল অয়নের পাশে। সে একটু করে সরে চেয়ার ফাঁকা করে দিল। প্রাপ্তি চেয়ারটা টেনে বসতেই অয়ন উঠে দাঁড়িয়ে বলল, ল্যাবের দেরি হয়ে যাচ্ছে আমার। আজ অয়নের কোনো ল্যাব নেই। শুধু অয়নের নয়, আজ তার ক্লাসেরই কোনো ল্যাব নেই। 3 বন্ধু হতভম্ব হয়ে গেল। তো বন্ধুর হাত তো ছাড়া যায় না, তাই আমতা আমতা করে বলল। হ্যাঁ, ল্যাব। প্রাপ্তি হতভম্ব মুখে চেয়ে রইল। মিরাজ ভাইয়ের বিয়ের কথাটা বলার সুযোগ পেল না সে। অয়ন এর পূর্বে হনহন করে বেরিয়ে গেল। প্রাপ্তি বসে রইল। অয়ন তাকে উপেক্ষা করছে। সে কি রাগ করেছে কোনো কারণে, নাকি সে প্রাপ্তির উপর বিরক্ত? শৈত্যপ্রবাহ কথাটার অস্তিত্ব এবার বেশ ভালোই টের পাওয়া গেল। দুপুর গড়িয়ে ঘড়িতে এখন 4টা, অথচ রোদের দেখা নেই। শীতল বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে। কুয়াশা ঘন হয়ে বৃষ্টির মতো লাগছে। সব কেমন ভেজা ভেজা। রাইসা 4তলা লাইব্রেরিতে এসেছে, একটা বই লাগবে। খালি পায়ে মেঝেতে পা রাখতে গায়ে কাটা দিল। গোসল করেনি আজ 2 দিন। পানি বরফের মতো ঠান্ডা, ছুলেই গায়ে কাটা লাগে, হাড় জমে যায়। কেটলি নেই গরম পানির সুযোগ, রোকেয়া হলে নেই। কয়েকদিন যাবৎ কাজও পাচ্ছে না। কাজ করলে হয়তো কিছু টাকা পেত। টাকা পেয়ে প্রথমে একটা কেটলি কিনবে সে। মোবাইলটাও একটু ডিস্টার্ব দেওয়া শুরু করেছে। এবার একটা ভালো মোবাইল কিনবে সে। টাকা দিয়ে কি করবে সে চিন্তা তো অনেক থাকে, কিন্তু টাকা এলে সেই টাকা যে কখন ফুরিয়ে যায় টের পায় না। এর মাঝে চোখ পড়ল একদম শেষ তাকের কাছে দাঁড়িয়ে আছে আবরার। তার কপাল কুঁচকে আছে, বোধহয় কোনো গুরুত্বপূর্ণ বই খুঁজছে। আবরারকে দেখতেই চকচক করে উঠল রাইসার চোখ জোড়া। এদিকে বুকে এক তীব্র ধুকপুকানি শুরু হলো। আবরার কোনো সাধারণ মানুষ নয় রাইসার কাছে। তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মেছে। সেই আকর্ষণ একটু একটু করে আবেগী করে তুলছে রাইসাকে। বড্ড নির্লজ্জের মতোই শোনাবে কথাটা, কিন্তু সত্য হলো রাইসার আবরারকে ভালো লাগতে শুরু করেছে।
এই অনুভূতিটা নাইটের থেকে প্রকট হচ্ছে। আবরারকে দেখলেই তার বুকের ভেতর তাণ্ডব হয়। আজকাল লুকিয়ে লুকিয়ে সে আবরারকে ফেসবুকে স্টক অবধি করে। প্রতিদিন চায় একটা মেসেজ দিতে, কিন্তু মেয়েরা নিজে থেকে কথা বললে নিতান্তই নির্লজ্জ সহজলভ্য মনে হয়। ছ্যাঁচড়ামো ছেলের ক্ষেত্রে খুব একটা বেমানান লাগে না, কিন্তু মেয়েদের জন্য মনে হয় আবরারের মতো গোছানো টিপটপ, যাকে বলা হয় প্রিম অ্যান্ড প্রপার পুরুষের কাছে নিশ্চয়ই এই আচরণ অত্যন্ত দৃষ্টিকটু হবে। তবে লাইব্রেরিতে হুট করে দেখা হবার পর দুজন কথা বলে তা নিশ্চয়ই বেমানান লাগবে না। রোলমেট সে, বরং দেখা হলেও কথা না বলাটাই দৃষ্টিকটু। আচ্ছা, সে কি ভাইয়াকে বলবে আমি পড়া কিছু পারছি না, আপনি আমাকে সাহায্য করেন? রোলমেট হিসেবে এটুকু তো বলতেই পারেন। ভাইয়া কি রাগ করবেন? রাইসা এগিয়ে গেল, মিষ্টি স্বরে শুধালো, আসসালামু আলাইকুম আবরার ভাই, ভালো আছেন? আবরার হকচকিয়ে উঠল। রাইসাকে দেখে প্রথমে কিছু সময় আমতা আমতা করে বলল, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আছি। কি করছেন? আবরার তখন একটু স্বাভাবিক হয়ে বলল, একটা বই খুঁজছিলাম, আমার লাগতো। সামনে একটা কম্পিটিশন আছে, কোডিং কম্পিটিশন, তাই একটু মাথা নষ্ট হয়ে গেছে। এই কোডিং কম্পিটিশনের প্রথম 3 জনকে নিয়ে একটা টিম করা হবে, যা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এই চিন্তায় প্রথমে আমি তোমাকে চিনতে পারিনি। এমন স্কিমও সেজে আছো তো, এটাও একটা কারণ। যেই ঠান্ডা পড়েছে, আমার তো মনে হচ্ছে আমি সাইবেরিয়াবাসী। আচ্ছা ভাইয়া, দুপুরে খেয়েছেন? আবরার ফ্যাকাশে হাসলো। সে খায়নি, খাওয়ার কথা বেমালুম ভুলে গেছে। আবরারের এই দোষ, কোনো কিছু চিন্তায় থাকলে সে জগৎ ভুলে যায়। রাইসা তার হাসির অর্থ বুঝলো। নির্লজ্জ মেয়েদের মতো হাত ধরল আবরারের আদেশের সুরে বলল, চলুন খেতে চলুন। আমি এখন খাবো না রাইসা। খাবেন না মানে কি? এখন বাজে কয়টা জানেন? চলুন চলুন, আমি খাওয়াবো। আবরার হেসে বলল, হয় নাকি পাগল? আমি সিনিয়র তোমার, আমাদের মৌলিক দায়িত্ব জুনিয়রদের কাছে কাটা খাওয়ার। তাহলে চলুন, আমি আপনাকে কাটা দিব। আমার কাজ আছে। আধা ঘন্টায় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, হলে আমাকে বকে দিবেন। আমি আপনার অশুদ্ধ মহাভারত ঠিক করার দায়িত্ব নিব। এবার চলুন। আবরার নিরুপায় হয়ে গেল। একটা নরম ঠান্ডা হাত থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, অথচ তার এত বড় শরীরটা কোনো প্রতিরোধ করতে পারছে না। মেয়েটার হাত খুব ঠান্ডা, তাই হাতটা ছাড়তেও ইচ্ছে হচ্ছে না। তার হাতের ভেতরে থাকলে যদি একটু গরম হয়। ক্যান্টিনের খাবার শেষ, ফলে মেন গেটের দিকে একটা ভাতের হোটেলে বসেছে তারা। নাম আপ্যায়ন। খুলনা শহরের দিকে যাওয়া যেত, কিন্তু যেতে আর ফিরতে 2 ঘন্টা কভার, তাই সেই রিস্ক নিল না রাইসা। আপ্যায়নের খাবার মজা। ওরা কি করে সুস্বাদু করে মাংস রান্না করে সেই রহস্য জানা নেই, তবে সেই মাংসটা খেয়ে আত্মতৃপ্তি জাগে। খাবার আসতেই আবারও টের পেল তার ক্ষুধা লেগেছে। এতটা সময় সে টের পায়নি, তবে এখন মনে হচ্ছে 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। রাইসাও ভাত অর্ডার করলো, তার একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ দুপুরে সে খেয়েছে। হোস্টেলে আজ ডিম রান্না হয়েছিল। ডিম রান্নাটা বাবুর্চি ভালোই করেন, মাখা মাখা হয়। রাইসা তাই ভরপেট খেয়েছিল, কিন্তু আবরার ভাইকে সঙ্গ দিতে হবে, দেখা যাবে একা একা খেতে হবে বলে লোকটা আর খেলো না। এই লোকের সাথে সময় কাটাতে যদি ডাবল বার খেতে হয়, আফসোস নেই। রাইসার খাওয়া শেষে আবরারের মনে হলো সে ভালোই করেছে রাইসার সাথে এসে, নয়তো দেখা যেত দুপুরে সে হাবিজাবি খেয়েই পার করতো। অনিয়ম করে খাবার জন্য আজকাল শরীর দুর্বল লাগে। সে মৃদুস্বরে রাইসাকে বলল, ধন্যবাদ। আজ তুমি কাটা না দিলে আমার দুপুরে খাওয়া হতো না। মাই প্লেজার। এর মধ্যে একটা ভারী স্বর কানে এলো। এই পিচ্ছি, কি অবস্থা? রাইসা পেছনে তাকাতেই দেখলো নুহাস দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এলো। স্বভাব সুলভ সে রাইসার হুডির উপর থেকে হাত বুলালো। রাইসা চোখ মুখ কালো করে বলল, আমি মোটেই পিচ্ছি নই নুহাস ভাই। পিচ্ছিকে পিচ্ছি বলবো না তো কি বলবো? দামড়ি, এই দামড়ি, কি অবস্থা? রাইসা খেপে গেল। রাগে তার শ্যাম মুখখানা লাল হয়ে গেল। এদিকে আবরারের দৃষ্টি সূক্ষ্ম স্থির, তার মুখে তীক্ষ্ণ বিরক্তি উকি দিচ্ছে। সে গম্ভীর স্বরে বলল, তোমাদের সম্পর্কে তো বেশ ভালো। ভালো বলে ভালো? পিচ্ছি আমাদের টিমের একমাত্র লেডি সোলজার। দেখতে পিচ্ছি হলে কি হবে? একেবারে হয় না। যে নেগোসিয়েশন করে ক্লায়েন্টদের সাথে, আমরা 3 বছরে যা পারি না, এই মেয়ে 6 মাসে তাই করছে। আমাদের গুরুও। রাইসা চোখ পাকিয়ে বলল, হইছে, তাম্মারা বন্ধ। দেখেছিস কি করে শাসায় লেডি রন? বাই দ্য ওয়ে, আর ইউ গাইস ইন ইনফিনিটি? নুহাসের ইঙ্গিতে একটু নড়ে চড়ে উঠল আবরার। গম্ভীরতায় ছেদ পড়ল। বলল, না, ও আমার রোলমেট, আমাদের খাতির ওখান থেকেই। কথাটা সত্য, কোনো দ্বিমত নেই। অথচ রাইসার মুখ কালো হয়ে গেল। কোথাও যেন এক চিনচিনে ব্যথা উঠল। আবরার ভাইয়ের সাথে তার সম্পর্ক শুধু রোলমেটের, অথচ সে একটা স্বপ্ন বুনতে শুরু করেছে। সেই স্বপ্নের কোনো শুরু নেই, শেষ নেই।
নুহাস ঠিক খেয়াল করলো রাইসার মুখখানা। সে বলল, রোলমেটের সাথেই পোলাপাইন সবার সাথে ইন্ডিপেন্ডেন্ট ট্রাই করে। তোরটা তো সুন্দরও আছে, সিঙ্গেলও আছে, ট্রাই কর। আবরার বিব্রত হলো, তার কান লাল হয়ে গেল। শীতের মধ্যেও গরম লাগছে, তাই অস্বস্তি কাটাতে নুহাসকে ধমক দিয়ে বলল। বাজে কথা থামা। বলেই উঠে দাঁড়ালো, রাইসাকে বলল, রাইসা, আমি যাই, আমার কাজ আছে, আজকের জন্য ধন্যবাদ। বলেই বেরিয়ে গেল সে। রাইসা ওখানেই বসে রইল, কটকটে নজরে তাকালো নুহাসের দিকে। এই লোকটা তার লাঞ্চ ডেট ভন্ডুল করে দিয়েছে। নুহাস তার রক্তচক্ষু দৃষ্টিকে আগ্রাহ্য করে বলল, কি খাবে? আজ তোমার সিনিয়র তোমাকে খাওয়াবে। আজকে দিলদার হবার ইচ্ছে আমার। এই সুযোগ সীমিত সময়ের, দই খাবে? এমনটা কেন করলেন নুহাস ভাই? কি করলাম? রাইসা নিচে ঠোঁট কামড়ে চুপ করে গেল। নুহাস কিছু সময় তাকে দেখলো অপলকভাবে, তারপর নির্বাস স্বরে শুধালো, ওই রোবটটাকে পছন্দ করো? রাইসা চমকালো, তার মুখে কি এই কথাটা খোদাই হয়ে গেছে? আবরার ভাইয়াও কি বুঝে গেছে? নুহাস মাথা হেলিয়ে বলল, চিন্তা করো না, ওই গাধায় বোঝেনি। সবাই কি আমার মতো বিজ্ঞ? আমার চোখ হলো অনুবীক্ষণ যন্ত্র। আমি দূর থেকে পাখির পালক গুনে ফেলা মানুষ। আমার চোখ এড়ানো সহজ না। তো এগুলো কত দূর? ওই গাধা তো বুঝেও নাই নিশ্চিত। ওর বউয়ের পাতার কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু পড়ার ক্ষমতা নেই। বলতো, আমি সাহায্য করি। যতই হোক আমি একটা ছেলে। মেয়েরা যেমন মেয়েদের বুঝে, কি জানে বলো? গার্ল থিং। ছেলেরাও ছেলেদের বুঝে। আবরার তোমাকে আর 5টা মেয়ের মতোই দেখছে। এটা খুব বাজে অবস্থা। যে কোনো সময় বনজন হয়ে যাবা। উপর থেকে তুমি জুনিয়র, ফ্রেন্ড জোন থেকে প্রেমিকা হওয়া যায়, বনজন থেকে না। ছেলেরা একবার যাকে বোন ভাবে তাকে বোনই ভাবে। আর যদি দেখে সে এমন মেয়ের সাথে লটকাচ্ছে যাকে সে বোন বোন বলতো, ভাববে হালার পোহালা ফ্রড। সুদানের পোলা তাকে কখনো বোনেই ভাবেনি। বোন ছাড়া সে সব ভেবেছে, কিন্তু মুখে বলেছে বোন। তাই তোমার প্রথম কাজ হবে বোন না হওয়া। তুমি চাইলেই পারবে। রাইসা সরু দৃষ্টিতে তাকিয়ে আছে নুহাসের দিকে। নুহাস তার চুল ঝাঁকিয়ে হাত ঘুরিয়ে বলল, এভাবে কি দেখছো? তুমি আসলেই পারবে, আমি জানি। বিশ্বাস হচ্ছে না? কিন্তু আমার পূর্ণ বিশ্বাস তুমি সত্যি একটা চমৎকার মেয়ে। চমৎকার মানুষদের একটা বিশেষ গুণ হলো তারা নিজেদের কখনো গোড়ায় ধরে না। তারা নিজেরাও বিশ্বাস করতে চায় না যে তারা চমৎকার। তোমার মধ্যে এই গুণটা ঠুসে ঠুসে ভরা। নুহাসের কথা এবার রাইসা হেসে বলল, হাসতে হাসতে বলল খুব আফসোসের ভঙ্গিতে, নুহাস ভাই, আপনি একটা পাগল। সেটা কি কেউ কখনো আপনাকে বলেছে? অনেকেই বলেছে, আমলে নেইনি। যেহেতু তুমি বলছো, আমি আমলে নিলাম। তবে আমি এই পাগল সত্তাতেই হ্যাপি। জানো কেন? কারণ পৃথিবীতে আমার মতো পাগল না থাকলে তোমার মতো চমৎকার মেয়েদের প্রশংসা কেউ করবে না। তখন পৃথিবীটা লাগবে লবণহীন তরকারি আর চিনিবিহীন চা। একেবারে ফেকে। এখনো সময় আছে, বলো তো গাইড করি। আবরার নামক গাধার 7 কপালের ভাগ্য তোমার মতো একটা মেয়ে তাকে পছন্দ করে। কিন্তু আফসোস, হালা কোনোদিনই বুঝবেই না। আর আপনি তাকে বোঝাবেন কি করে? সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। সুদানের পোলার বোনের দৃষ্টি থেকে বের হওয়া হবে তোমার প্রথম কাজ। রাইসা চোখ ছোট ছোট করে বলল, ওনাকে গালি দিবেন না। ও বাবা, এখনই পসেসিভ? আমার ভালো লাগে না। উনি খুব সুন্দর ব্যক্তিত্ব। আবরার ভাই মোটেও সুদানের পোলা না, সে বাংলাদেশের পোলা। বাংলাদেশের সবচেয়ে ভালো কোডার। তোমার মাথা। ও সুদানের পোলা, সুদানের পোলা, সুদানের পোলা। ধ্যাত। নুহাস ও রাইসাকে অনুকরণ করে বলল। দ্যাট? রাইসা কটমটিয়ে তাকালো। নুহাস গায়ে লিয়ে হাসছে। খুব কুৎসিত লাগছে তাকে। ঠান্ডা পানি ছুঁড়ে মারতে ইচ্ছে করছে, কিন্তু রাইসার কাজটা করলো না। সে কটমটিয়ে তাকিয়ে রইল। শুক্রবার সকালে প্রাপ্তি বাড়ি এলো। অয়ন দরজা খুলে দিল। কিছু সময় শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সে সরে পড়ল দরজা থেকে। প্রাপ্তির সাথে দৃষ্টি বিনিময় হলো, কিন্তু কথা হলো না। সে বলবে না, প্রাপ্তিকে সে জ্বালাবে। ততক্ষণ জ্বালাবে যতক্ষণ প্রাপ্তি না বলে। আপনি কথা বলুন, আমার আপনার কথা শুনতে ইচ্ছে হচ্ছে।
প্রাপ্তি অয়নের অবজ্ঞা গিলল। প্রশ্ন করার সময় নেই, সকালে উঠতে দেরি হয়ে গেছে, কখন 10টা বেজে গেছে টের পায়নি। এদিকে মিরাজ ভাই বলেছিলেন 11টায় থাকতে, কাজী অফিস শুক্রবার জুম্মাবাদ বন্ধ থাকবে। একেই অনেক লাইন, দ্রুত আসলে দ্রুত বিয়ে হবে। তাই প্রাপ্তি হুড়মুড় করে ঘরে ঢুকলো। নিজের ঘরে যেয়ে আগে লাগেজ খুললো, লাগেজ ভর্তি নতুন শাড়ি। বিয়ে হয়ে এই একটা ভালো হয়েছে, অনেক অনেক শাড়ি পাওয়া গেছে। একটা নতুন গোলাপি রঙের কাতান শাড়ি বের করলো সে। বিয়েতে একটু সুন্দর মতো যাওয়া উচিত, একা তো যাবে না, বর্ষসহ যাবে। মা বলেছেন বিয়ের পর সুন্দর করে বরের সাথে ঘুরবি। অয়ন খুব সুদর্শন পুরুষ, এই কথাটা আগে স্বীকার না করলেও এটা অমোঘ সত্য। তাই তেলাপোকা সেজে তার পাশে হাঁটলে ভালো দেখাবে না। অয়ন সূক্ষ্ম নজরে তার স্ত্রীকে দেখছে। সে খাবলা নিয়ে শাড়ি বের করেছে। ভালোবাসার শাড়ি পরবে কেন? কিসের সুখ তার এত? বিগত একটা সপ্তাহ তার বর তার সাথে কথা বলছে না, এই সুখে সে শাড়ি পরবে? কিন্তু প্রশ্ন করতে পারছে না। গাম্ভীর্যের নাটক থামানো যাবে না। সে আর চোখে দেখলেও প্রাপ্তি ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে গেল রান্নাঘরে। ধিমধাম শব্দ করে পানি বসালো। মাথার চুল তার অনেকটাই বড় হয়েছে, এখন জট লাগে শুধু। সেই জট লাগা চুল আছড়ে এসে জট ছাড়ালো। তারপর অয়নের উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।